আমার নাম অশোক কুমার নাথ। আমি মহেশতলার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনায় সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি নেতাজি সুভাষ বিদ্যালয়ের শিক্ষক। আজ আমরা এক বিশেষ সমস্যার সম্মুখীন হয়েছি এবং তার মুখোমুখি দাঁড়িয়েছি সারা বিশ্ব তথা ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এবং সেই সমস্যা যে এক ভাইরাসজনিত কারণ কোভিড-19, এবং তার পরিপ্রেক্ষিতে তোমরা জানো লকডাউন চলছে, তার জন্য তোমরা সকলে বাড়িতে রয়েছো। তোমাদের পড়াশোনা ভীষণভাবে ব্যাহত হচ্ছে, সেটা নিয়ে তোমরা যেমন চিন্তিত, আমরাও চিন্তিত, শিক্ষা দপ্তরও চিন্তিত, এবং সর্বশিক্ষা মিশনের দক্ষিণ চব্বিশ পরগনা অধিকর্তা যারা আছেন তারা বিশেষ উদ্যোগ নিয়েছেন যাতে তোমরা বাড়িতে থেকেও কিছুটা অন্ততপক্ষে যে পিছিয়ে পড়ছো সেটা রিকভার করা যায়। আমি রাষ্ট্রবিজ্ঞান 12-এ যে চ্যাপ্টারগুলো আছে, প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এবং তার কতগুলো কি কনসেপ্ট, প্রধান কিছু ধারণা। প্রথম চ্যাপ্টারে আমি এবারে যে চ্যাপ্টারগুলো পড়াবো তার একটা ছোট্ট রূপরেখা করে দিই। সেটা যদি আমি এরকমভাবে করি, এখন এটাকে যদি আমি এইভাবে নাম্বারগুলো ভাগ করে রাখি, প্রথম যে চ্যাপ্টারটা প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, এবং এর কিছু কি কনসেপ্ট, মূল ধারণা আমরা দেখব, এবং এর আমরা কোনো এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারা যে কোশ্চেনগুলো করবে, প্রশ্নগুলো করবে, তার যে রূপরেখা তৈরি করা হয়েছে সেই অনুযায়ী এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো এমসিকিউ বা শর্ট অ্যান্সার থাকবে না। এই চ্যাপ্টার থেকে 8 নম্বরের একটা প্রশ্ন থাকবে। এখান থেকে আসছে টোটাল 8 নম্বর, একটা প্রশ্ন। অর থাকে, দুটো প্রশ্ন থাকে, অর থাকে, একটা প্রশ্ন করতে হয়। দ্বিতীয় চ্যাপ্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক অবস্থা, এই বিষয়ের উপর থাকে মূলত 1 নম্বরের এমসিকিউ 3টে এবং
শর্ট অ্যান্সার 3টে, মোট 6। এখান থেকে কোনো বড় কোশ্চেন নেই। এবং তৃতীয় যে চ্যাপ্টার আসবে আমরা পড়াবো সেটা হচ্ছে বিদেশ নীতি বা ফরেন পলিসি। এখান থেকেও শর্ট অ্যান্সার 3টে এবং এমসিকিউ 3টে, বড় প্রশ্ন নেই, মোট 6 নম্বর। এই যে 3টে চ্যাপ্টার পড়াবো, এই 3টে চ্যাপ্টারে আমি নাম্বারগুলো কীরকম আছে আমি বলে দিলাম। এবং এই ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক প্রথম চ্যাপ্টার, এই চ্যাপ্টারটায় মনে রাখতে হবে যে এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসবে, তাই এখান থেকে একটু ইলাবোরেটলি পড়াশোনা করা দরকার আছে। আমরা প্রথমে যে অধ্যায়টা শুরু করব সেটা হলো আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক, প্রথমে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কি। সম্পর্ক নানা রকম আছে। ধরো তোমার সঙ্গে তোমার বন্ধুর সম্পর্ক, ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্ক, আমরা বলি ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত স্তরের সম্পর্ক। রাষ্ট্রের ক্ষেত্রে একেবারে একটা প্রাথমিক যে ইউনিট সেটা হলো পরিবার। তাহলে একটা পরিবারের সঙ্গে আর একটা পরিবারের যে সম্পর্ক আমরা তাকে বলবো পারিবারিক সম্পর্ক। আবার দেখবে গ্রামে সাথে আর একটা গ্রামের সম্পর্ক হয়, একটা শহরের সাথে আর একটা শহরের সম্পর্ক হয়। তেমনই একটা রাজ্যের সঙ্গে একটা রাজ্যের সম্পর্ক, তাকে আমরা বলবো আন্তঃরাজ্য সম্পর্ক, একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের সম্পর্ক। ঠিক একই রকম ভাবে এটা যখন আরো বৃহত্তর স্তরে চলে যাচ্ছে, অর্থাৎ একটা দেশের সঙ্গে একটা দেশ, একটা জাতির সঙ্গে একটা জাতি, অনেকগুলো দেশের মধ্যে ব্যাপারটা ঘটছে, সেটাকে আমরা বলবো আন্তর্জাতিক সম্পর্ক। এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি কিন্তু অতি আধুনিক বিষয় নয়, বহু প্রাচীন বিষয়। আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমরা যারা পড়ি এবং পড়াই, আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞানে অনেকগুলো অন্যান্য বিষয়ও আছে, একই রকমের রাষ্ট্রবিজ্ঞান অনেকগুলো শাখা প্রশাখা আছে, তার মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ শাখা, যদিও বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক একটা আলাদা বিষয় রূপে চিহ্নিত হয়েছে। এখন এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এর আলোচনা আমরা প্রাচীনকালে কৌটিল্য বা ষোড়শ শতকে ম্যাকিয়াভেলির রচনায় পেয়েছি, আমরা প্রাচীন গ্রিসে পেয়েছি, রোমান রাষ্ট্রের রচনাগুলোতে আমরা দেখেছি। সুতরাং এখানে একটা কথা খুব ভালো করে বুঝতে হবে যে এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা বা এর ধারণাটা অতি আধুনিক নয়, যদিও আধুনিক কালে এর ব্যাপ্তি এবং প্রসার অনেক বেশি ঘটেছে, এটা বলা বাহুল্য। প্রথমে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা কি জানতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বলতে গিয়ে বাস্তববাদী তাত্ত্বিক যারা ছিলেন তারা এটাকে মূলত আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক সমার্থক হিসাবে উল্লেখ করেছেন। আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি বলা হয় আন্তর্জাতিক রাজনীতি এবং রাজনৈতিক সম্পর্ক এক। হলস্টি যেমন বলেছেন যে রাষ্ট্রের মধ্যে, আন্তর্জাতিক ব্যবস্থায় কতগুলি রাষ্ট্রের মধ্যে যে সম্পর্কের পর্যালোচনা, সেটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। পক্ষান্তরে পামার ও পার্কিন্স এরা একটু ব্যাপকতরভাবে ব্যাপারটা ব্যাখ্যা করেছেন। তারা বলছেন রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন যে ব্যক্তি এবং গোষ্ঠী রয়েছে তাদের সব রকম সম্পর্কই আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আসছে।
এবং হফম্যান আরও বিস্তৃততরভাবে বললেন যে ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি, অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিভিন্ন গোষ্ঠী, মতাদর্শ প্রভৃতি সব বিষয়ই এর অন্তর্ভুক্ত। তাই সামগ্রিকভাবে তাহলে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বুঝবো? একটা গ্রহণযোগ্য সংজ্ঞা সেটা হলো এই যে এটি হলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক যেমন, তারই পাশাপাশি বিভিন্ন অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক এবং অরাজনৈতিক অংশ, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন মতাদর্শ, কূটনীতি, বিদেশ নীতি, জনমত, বিশ্ব বাণিজ্য, বিশ্ব পরিবেশ ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত। আমরা এবারে যে প্রশ্নটায় যাব, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, যেটা আমরা আলোচনা করে ফেলেছি। আর এর সঙ্গে আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পার্থক্য। আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। মনে রাখতে হবে আন্তর্জাতিক সম্পর্কের এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিধিগত পার্থক্য। আন্তর্জাতিক রাজনীতির পরিধিটা অনেক সংকীর্ণ, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি অনেক ব্যাপক। আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থার একটা অংশ মাত্র। পক্ষান্তরে আন্তর্জাতিক সম্পর্ক, তার মধ্যে রাজনৈতিক এবং অরাজনৈতিক, রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এগুলো সবই এর মধ্যে অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে বিষয়বস্তুগত পার্থক্য। বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আন্তর্জাতিক রাজনীতি এর বিষয়টা মূলত ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতা অর্জন, ক্ষমতা বিস্তার এবং সংঘর্ষ ইত্যাদি। পক্ষান্তরে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কেবল দ্বন্দ্ব বা সংঘর্ষ নয়, সহযোগিতা এবং প্রতিযোগিতা, শত্রুতা এবং মিত্রতামূলক সম্পর্ক, সংঘর্ষ এবং সমন্বয় উভয় মিলিয়েই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিগত যে ব্যাপারটা রয়েছে, দৃষ্টিভঙ্গিগতভাবে আন্তর্জাতিক রাজনীতি কি করে না, মূলত পররাষ্ট্র নীতি সম্পর্কিত বিষয়ে পর্যালোচনা করে। পক্ষান্তরে আন্তর্জাতিক সম্পর্ক সেটা কিন্তু রাজনৈতিক, অরাজনৈতিক, আইন, অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক সংস্কৃতি ইত্যাদি যোগাযোগ ব্যবস্থার সব বিষয় নিয়ে আলোচনা করে। আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আরেকটি বিষয় যেটা আসি সেটা হচ্ছে বিভিন্ন তাত্ত্বিক ধারা। আন্তর্জাতিক সম্পর্কের যে তাত্ত্বিক ধারাগুলো আছে, দেখো এখানে পরপর আছে। একটা হচ্ছে আদর্শবাদ। আদর্শবাদ হচ্ছে মূলত প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী স্তরে এই আদর্শবাদের জন্ম হয়েছিল। মূলত এই সময় যে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে নৈতিক আইন কানুন এবং তার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হওয়ার বিষয়টার উপর জোর দেওয়া হয়েছিল। অথচ
পরবর্তীকালে আমরা দেখলাম বাস্তববাদ আসলো, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তখন দেখলো ওই আদর্শবাদ ঠিক গ্রহণযোগ্য নয়। বাস্তববাদী চিন্তাধারা অনুযায়ী মর্গেনথাউ এবং তার মতো এরা রয়েছেন, তাঁরা এটা গেলেন এবং প্রাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে উড্রো উইলসনের যে চিন্তাধারা অনুসরণ করে আদর্শবাদ করা হয়েছিল সেটাকে খণ্ডন করা হলো এবং বলা হলো যে ক্ষমতা অর্জন এবং ক্ষমতা বিস্তার এটাই মূলত আন্তর্জাতিক সম্পর্কের মূল বিষয়বস্তু। এবং সেই জন্যে বাস্তব অনুযায়ী বলা হলো যে দেখা যায় বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তাঁরা মুখে অনেক নানা রকম ভালো কথা বলছেন, কিন্তু বাস্তবে তাদের কিন্তু কাজগুলো আলাদা। আমরা পরে আরেকটা যে দৃষ্টিভঙ্গি পাই সেটা হচ্ছে বহুত্ববাদ। বহুত্ববাদের ক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে কেবল রাষ্ট্রীয় বা স্টেট অ্যাক্টার্স না, নন স্টেট অ্যাক্টার্স বা অরাষ্ট্রীয় কর্মকর্তা এগুলোর ভূমিকাকেও গুরুত্ব দেওয়া হয়। আরেকটি বিষয় আসছে সেটা হচ্ছে আচরণবাদ। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে এর বিংশ শতকের প্রথম দিকে এর জন্ম হয়েছিল এবং এর স্ফুরণ হয় ধীরে ধীরে। মূলত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ঠিক যেরকম রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপারটা করা হয়েছিল সেরকমভাবেই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে, গাণিতিক সূত্র থেকে শুরু করে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ এবং আলোচনা করা এবং আচরণগত প্রতিক্রিয়া বা বিহেভিয়ারাল রিঅ্যাকশনসগুলোর উপর গুরুত্ব দেওয়া। আরেকটা হচ্ছে কাঠামোবাদ। এটি মূলত মার্ক্সীয় চিন্তাধারা এবং সমাজতান্ত্রিক চিন্তাধারার ভিত্তিতে গড়ে উঠেছিল এবং এখানে যেটা বলা হতো যে রাষ্ট্রের যে শ্রেণী ক্ষমতা দখল করে থাকে এবং রাষ্ট্র পরিচালনা করে সেই শ্রেণীর স্বার্থ রক্ষার জন্যই রাষ্ট্র পরিচালিত হয় এবং সেইভাবেই সে নীতিগুলো তৈরি করে এবং সেইটার উপর ভিত্তি করেই আন্তর্জাতিক সম্পর্কগুলো নির্মিত হয়ে থাকে। আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে নয়া উদারনীতিবাদ। এই নয়া উদারনীতিবাদ পরবর্তী স্তরে 60-এর থেকে 70-এর দশকে এরকম সময় দেখতে পাওয়া যায়, যে ক্ষেত্রে সাবেকি উদারনীতিবাদের সাথে কিছু অতিরিক্ত বিষয় আসে, যেমন জনকল্যাণ বা ওয়েলফেয়ার স্টেটের ব্যাপারটা আসে এবং সেই বিষয়টা এখানে এই আউটলুকের মধ্যেও চলে আসে, দৃষ্টিভঙ্গির মধ্যেও চলে আসে। শান্তি, মানবতাবাদ বা মানবতার ব্যাপার নিয়ে আলোচনা, এইরকম বিষয়গুলো এর মধ্যে থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে নয়া বাস্তববাদ। নয়া বাস্তববাদের ক্ষেত্রে কিন্তু আধুনিককালে যেটা হচ্ছে সেটা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তি প্রতিষ্ঠা, পারস্পরিক নির্ভরশীলতা এগুলোর উপর গুরুত্ব আরোপ করা। আমরা এর পরের স্তরে যাব, সেটা হলো ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যান্স জে মর্গেনথাউ যে কথাটা বলেছেন, আমরা সাধারণভাবে ক্ষমতা বলতে কি বুঝি? যে কাজ করার সামর্থ্য। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতা বলতে হ্যান্স জে মর্গেনথাউ বিষয়টাকে বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন যে অন্যের মন ও কাজের উপর নিয়ন্ত্রণকেই বলা হয় ক্ষমতা। ফলে জাতীয় ক্ষমতা বা জাতীয় শক্তি বলতে বোঝাচ্ছে অন্য জাতির ওপর আরেকটা জাতির নিয়ন্ত্রণ, তার কাজের ওপর বা মনের ওপর নিয়ন্ত্রণকে বলা হচ্ছে জাতীয় ক্ষমতা। ক্ষমতার সঙ্গে এই সংজ্ঞাটার সঙ্গে দুটো অনুমান কিন্তু সম্পর্কিত, দুটো আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি। কি কি অনুমান? একটা অনুমান হচ্ছে যে সামরিক সামর্থ্য, অর্থাৎ যুদ্ধ করার ক্ষমতা
থাকবে। আর দ্বিতীয় অনুমানটা হচ্ছে যে এই ক্ষমতা পরিমাপযোগ্য, তা পরিমাপ করা সম্ভব। এখন ক্ষমতার দুটো দিক আছে, একটা হচ্ছে বলপ্রয়োগ, একটা প্রভাব। অনেকে বলেন বলপ্রয়োগ এবং ক্ষমতা একই অর্থ বহন করে এবং উভয়কেই সমার্থক শব্দ হিসেবে অনেকে ব্যবহার করেন। বাস্তবে কিন্তু তা নয়। বলপ্রয়োগ যেমন রয়েছে সামরিক ক্ষমতা এবং সামরিক ভীতি প্রদর্শন ইত্যাদি, তেমনই পাশাপাশি প্রভাবের গুরুত্বটাও রয়েছে। অর্থাৎ একটা রাষ্ট্রকে যখন আরেকটা রাষ্ট্র নিয়ন্ত্রিত করে, সেক্ষেত্রে অবশ্যই কেবল সামরিক শক্তির ভয় দেখিয়ে করে তা নয়, সেখানে কিন্তু ওই রাষ্ট্র অবশ্যই আধুনিক ক্ষেত্রে আরো বেশি করে দেখা যায় যে আর্থিক বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো দেওয়া হয় তুলনামূলকভাবে, অনেক যে আর্থিক সমৃদ্ধশালী যে রাষ্ট্রগুলো তারা বিভিন্ন আর্থিক সুবিধা দেবে, ঋণ দেবে, বিনা সুদে বা অতি অল্প সুদে ঋণ দেবে, সহজে ঋণ দেবে, বা বিশেষ দান করছে, এরকম যে বিষয়গুলো। এবং অনেক সময় জনমতের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে যে আমরা সারা বিশ্বের ভালোর জন্য কাজ করছি, আমাদের যে স্বার্থটা আমরা কাজ করছি, আমাদের যে মোটো, আমাদের যে উদ্দেশ্য, সেটা সকলের ভালো, তোমাদের রাষ্ট্রের জন্য ভালো ইত্যাদি, এরকম প্রভাব ফেলার চেষ্টা করে। অর্থাৎ এই প্রভাবটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্ষমতার ক্ষেত্রে। অর্থাৎ অন্য জাতি বা অন্য রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই বলপ্রয়োগের পাশাপাশি প্রভাবের গুরুত্বও রয়েছে, এবং বলপ্রয়োগ ও প্রভাব এক নয়, এটাও মাথায় রাখতে হবে। আমরা এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ক্ষমতার শ্রেণী বিভাগ। এরপরে যে বিষয়টা আমরা আসবো, দেখো এখানে দেখানো হচ্ছে ক্ষমতার শ্রেণী বিভাগ, ক্ষমতার ভাগগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। ক্ষমতার ভাগগুলো কিরকম না, একটা হচ্ছে সামরিক ক্ষমতা। সামরিক ক্ষমতা একটা দেশ বা রাষ্ট্র বা জাতি, সে তার সামরিক শক্তি, তার অস্ত্র ভাণ্ডারে কি কি আছে, তার বিভিন্ন আধুনিক অস্ত্র ইত্যাদি, তার মাধ্যমে ক্ষমতা প্রদর্শন করে। তার পরিমাপের মাধ্যমে বোঝা যায় অনেক সময় যে তার কোন রাষ্ট্রের ক্ষমতা বেশি কম, যুদ্ধাস্ত্রের পরিমাণ, যুদ্ধাস্ত্রের কোয়ালিটি, গুণমান ইত্যাদি অনুযায়ী আমরা পরিমাপ করি যে কোন রাষ্ট্রের ক্ষমতা বেশি, কোন রাষ্ট্রের ক্ষমতা কম ইত্যাদি। এবং সামরিক ক্ষমতা আর হচ্ছে অর্থনৈতিক ক্ষমতা, কোন রাষ্ট্রের আর্থিক সক্ষমতা কত, তার জনসংখ্যা, সেই জনগণ কতটা সুদক্ষ, কতটা কার্যকরী জনগণ, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের ন্যাশনাল রিসোর্সেস কি আছে, তারা সেই ন্যাচারাল রিসোর্সকে কিভাবে কাজে লাগাতে পারে, প্রযুক্তিগত কত সুবিধা তারা পায় ইত্যাদি অনুযায়ী তাদের আর্থিক সমৃদ্ধি নির্ণীত হয়, বাণিজ্যের সম্ভাবনা কতটা, সমৃদ্ধি কতটা ইত্যাদি। ফলে এই অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধ থাকলে, প্রাকৃতিক সম্পদ অনেক বেশি থাকলে এবং তা ব্যবহার করার ক্ষমতা থাকলে স্বাভাবিকভাবেই তার আর্থিক ক্ষমতা বাড়ে। এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা জনমত গঠনের ক্ষমতা। এই জনমত গঠনের ক্ষমতার গুরুত্বপূর্ণ বিষয়। একটা রাষ্ট্র সবসময় অন্য রাষ্ট্রগুলোর ওপর আন্তর্জাতিকভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। আমরা অতি সাম্প্রতিককালে কিছুদিন আগে যদি মানে পিছিয়ে যাই, আমরা দেখতে পাবো যে তোমরা যদি দেখো যে কিছুদিন আগে সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, এবং সেক্ষেত্রে আমরা দেখতাম মার্কিন যুক্তরাষ্ট্র একটা অ্যাডভান্টেজ পেয়ে যেত, কারণ তার হাতে ছিল হলিউড, এবং হলিউডের যে ছবিগুলো তৈরি করত সেগুলো কিন্তু এমনকি সোভিয়েত ইউনিয়নের মিত্র রাষ্ট্রগুলোর কাছেও খুব জনপ্রিয়তা অর্জন করেছিল। এবং আমরা বিভিন্ন যে ছবিগুলো, সেই ছবিগুলোতে কিন্তু তাদের প্রোপাগান্ডাগুলো থাকে, যেমন র্যাম্বো সিরিজের যে ছবিগুলো বা ওরকম বিভিন্ন ছবিগুলোতে আমরা বিভিন্ন জায়গায় যে
সমাজতান্ত্রিক দেশের লিমিটেশন, তাদের যেন সমস্যা, উদারনৈতিক বিশ্বের সুবিধা ইত্যাদি ব্যাপারগুলো তারা প্রচার করে গেছে। ফলে এটা কিন্তু এই জনমত তৈরি, এটা এবং জনমত অনুযায়ী ক্ষমতা বৃদ্ধি, অর্থাৎ সেইটা কিন্তু এই জনমত গঠনের ক্ষমতা কার কতটা আছে, কূটনৈতিক কৌশলগুলোকে কত বেটার অ্যাডপ্ট করছে, গ্রহণ করছে, এইগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে ক্ষমতার ক্ষেত্রে। এবারে প্রশ্ন হচ্ছে ক্ষমতার উপাদানগুলো কি। ক্ষমতার যে বেসিক উপাদানগুলো আমরা পাই তার প্রথমেই যেটা আসছে সেটা ভৌগোলিক উপাদান। যদিও ক্ষমতার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, কূটনীতিকে ক্ষমতার মস্তিষ্ক বলা হয়, কিন্তু আমরা প্রথমে ভৌগোলিক উপাদানটা আসছে, যেটা প্রাচীন কাল থেকে এইটাকে ক্ষমতার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়ে আসছে সেই হিসাবে। এবং ভৌগোলিক ক্ষেত্রে আমরা যেমন জলবায়ু, আয়তন, অবস্থান ইত্যাদি ব্যাপারটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোন রাষ্ট্র কতটা ক্ষমতা অর্জন করবে সেই ক্ষেত্রে। যেমন অবস্থান, যদি কোনো রাষ্ট্রের ল্যান্ড ব্লকড হয়, অর্থাৎ স্থলবেষ্টিত, তাহলে তার স্থল বাহিনীর শক্তি অনেক বেশি হবে। যেমন সোভিয়েত ইউনিয়নের ছিল, মার্ক যুক্তরাষ্ট্র আছে। আবার কোনো রাষ্ট্রের যদি পাশে সমুদ্র থাকে তাহলে ডেফিনেটলি তার নৌশক্তি অনেক বেশি ভালো হবে। যেমন ব্রিটেনে ছিল বা আছে, মার্ক যুক্তরাষ্ট্র আছে। ফলে এই অবস্থান গুরুত্বপূর্ণ, ভূপ্রকৃতি গুরুত্বপূর্ণ, বন্ধুর ভূপ্রকৃতি একরকম, আবার জলবায়ু গুরুত্বপূর্ণ। ফলে এই বিষয়গুলো রাজনৈতিক ক্ষমতা গঠন করতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতা প্রদর্শনে সাহায্য করে। আরেকটা বিষয় হচ্ছে জনসংখ্যা। এই জনসংখ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন জনসংখ্যা যদি বেশি হয়, স্বাভাবিক সেক্ষেত্রে সেই দেশের সম্পদ বৃদ্ধিতে সেটা কাজে লাগবে। অবশ্য হ্যাঁ, সেই জনসম্পদকে রিসোর্স হয়ে উঠতে হবে, সম্পদ হয়ে উঠতে হবে। তার জন্য ওয়েল ট্রেন্ড, ওয়েল স্কিল্ড জনগণ হওয়া দরকার, দক্ষ। এখন অদক্ষ হলে স্বাভাবিক সেটা লায়াবল হবে, সেই দেশের পক্ষে সেটা লায়াবল হয়ে উঠবে। আর দক্ষ হলে সেটাই কিন্তু দেশের পক্ষে রিসোর্স হবে, এবং তখন স্বাভাবিক দেশের সম্পদ সৃষ্টিতে সাহায্য করবে, যেটা দেশের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। ফলে জনসংখ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও কাম্য জনসংখ্যা কি এ নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায়নি। প্রাকৃতিক সম্পদ একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে একটা দেশ সমৃদ্ধি অর্জন করে, কিন্তু শুধু প্রাকৃতিক সম্পদ থাকলেই হবে না, সেটাকে ব্যবহার করার ক্ষমতা থাকা দরকার। যেমন বিভিন্ন আরব কান্ট্রিগুলোতে তাদের কিন্তু যথেষ্ট তেল রয়েছে, কিন্তু তারা সেভাবে কিন্তু শক্তিশালী হয়নি। শুধুমাত্র তারা কিছু সম্পদ সংগ্রহ করে র বা ক্রুড অয়েল বিক্রি করে, কারণ তারা সেটাকে ইউটিলাইজ করার ব্যাপারটা কিন্তু তাদের অতটা নেই, যতটা ওগুলো থেকে উত্তোলন করে উন্নত রাষ্ট্রগুলো ব্যবহার করছে, বা সোভিয়েত ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গাগুলো যেগুলো তেল উৎপাদন করে সেগুলো কাজে লাগায়। এবং এই প্রাকৃতিক সম্পদ যেমন ইউরেনিয়াম 235 পারমাণবিক শক্তি তৈরি করতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব আছে। ভারতে যেমন পারমাণবিক শক্তি নিয়ে কি হবে এই নিয়ে একটা সমস্যা দেখা যায়, কারণ ভারতে আছে থোরিয়াম অনেক বেশি পাওয়া যায়, যেখানে ইউরেনিয়াম, এটাকে ইউরেনিয়ামে পরিবর্তিত করতে কতটা খরচ পড়বে, খরচ সাপেক্ষে বলে চিন্তা ভাবনা করতে হয়। ফলে আমার কি রিসোর্স আছে, সেটাকে আমি কিভাবে করতে পারবো, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে চিহ্নিত। অর্থনীতির সামর্থ্য, একটা দেশের অর্থনীতির সামর্থ্য অবশ্যই ক্ষমতার উপাদান হিসাবে কাজ করে, এবং এটা আমি আগেই আলোচনা করেছি। আর্থিক সমৃদ্ধি, সামরিক ব্যবস্থা, এটা প্রথমেই বলা হয়েছে যে সামরিক ব্যবস্থা যত উন্নত হবে ক্ষমতা বাড়বে, এটাও আমরা জানি। এবং সরকারের প্রকৃতি কেমন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকার বহু দল বিশিষ্ট না একদল বিশিষ্ট, রাষ্ট্রপতি শাসিত না সংসদীয় শাসন ব্যবস্থা আছে,
দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কি না, সরকার কেমনভাবে, তার প্রকৃতি কেমন, এগুলো এগুলো কিন্তু অনেক কিছু নির্ভর করে সেই রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধিতে। আবার আরেকটা বিষয় আছে, সেটা জাতীয় চরিত্র এবং আত্মবিশ্বাস। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। জাতীয় চরিত্রের ক্ষেত্রে যদি এমন দেখা যায় যে হোমোজেনাস জাতি যথেষ্ট সব দিক দিয়ে, হেট্রোজেনাস নয়, অর্থাৎ হোমোজেনাস মানে একই রকম চরিত্রের মানুষ ম্যাক্সিমাম, তাহলে সেখানে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ দ্রুত করা যায়, অনেক ভালো হয়, ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। হেট্রোজেনাস হলে কিন্তু এই সমস্যাটা দেখা যেতে পারে, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে যাচ্ছে, বিভিন্ন চিন্তাধারা বিভিন্ন দিকে, এটা একটা সমস্যা হয়। মানুষের জাতীয় চরিত্র কেমন, বলিষ্ঠ কি বলিষ্ঠ নয়, আত্মবিশ্বাস কেমন তাদের, ফলে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা বলতে পারি জাপানের জাতীয় চরিত্র অনেক ভালো, অনেক কর্মঠ তারা, ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংস হয়ে যাওয়ার পরেও এই জাতিরা কিন্তু দ্রুত বিশ্বে উন্নতি করেছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতা অর্জন করেছে। আরেকটা হচ্ছে কূটনীতি, একে বলা হয় মস্তিষ্ক ক্ষমতার, ফলে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। কূটনীতি যেটা মূলত আন্তর্জাতিক সম্পর্ককে নির্ধারণ করে, বিভিন্ন দেশের কূটনৈতিক নীতিগুলো মাধ্যমে তারা কিন্তু প্রভাব বিস্তার করে এবং বিভিন্ন জায়গায় তার প্রসার এবং করতে সাহায্য করে। এবার আসছি জাতীয় স্বার্থ। দেখো, জাতীয় স্বার্থের ক্ষেত্রে পল সিবিডি বলেছেন যে জাতীয় স্বার্থ হলো সেই কিছু উদ্দেশ্যের সমষ্টি যেগুলো প্রত্যেকটি জাতি এবং তার নেতারা অর্জন করতে চায়। আবার এটাকেই ফ্র্যাঙ্কেল বলেছেন জাতীয় স্বার্থ হচ্ছে মূলত প্রত্যেক জাতীয় মূল্যবোধের সমষ্টি। এইভাবে আমরা জাতীয় স্বার্থকে সংজ্ঞায়িত করি, সংজ্ঞা দেওয়া আছে দেখো এখানে। এবারে আমরা জাতীয় স্বার্থের শ্রেণীবিভাগ করি, তাতে বলতে পারি প্রথমে আসছে মৌলিক বা মুখ্য জাতীয় স্বার্থ, অর্থাৎ যে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হলে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, তার অস্তিত্ব বিপন্ন হতে পারে, এই রকম জাতীয় স্বার্থ, এবং এটা ক্ষুণ্ণ হলে রাষ্ট্র কিন্তু যুদ্ধে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত নিতে পারে, সেটা হচ্ছে মৌলিক বা মুখ্য জাতীয় স্বার্থ। আর গৌণ জাতীয় স্বার্থ, গৌণ জাতীয় স্বার্থের ক্ষেত্রে যেটা হচ্ছে যে রাষ্ট্র যে জাতীয় স্বার্থ চরিতার্থ করা উচিত বলে মনে করে, কর্তব্য বলে মনে করে, এবং যেটা অর্জন করতে চায়, যে জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়, কিন্তু সেটা তার ক্ষুণ্ণ হলে তার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে না, তার অস্তিত্ব বিপন্ন হবে না, এবং যার জন্য কোনো রাষ্ট্র যুদ্ধে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত নেবে না, সেটা হচ্ছে গৌণ জাতীয় স্বার্থ। যেমন কোনো রাষ্ট্রের দূতাবাসের কর্মীরা অন্য রাষ্ট্রে যখন থাকছে, তাদের কূটনৈতিক বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলো যাতে সুনিশ্চিত হয়, বিভিন্ন বাণিজ্যিক সম্পর্কগুলো যাতে তার ভালো করতে পারে, এই বিষয়গুলো গৌণ স্বার্থের মধ্যে আসছে। আরেকটি হচ্ছে সেটা হচ্ছে স্থায়ী জাতীয় স্বার্থ, যে স্বার্থটা স্থায়ী, চিরকালীন, সবসময় হবে। যেমন প্রত্যেক রাষ্ট্র তার ক্ষমতা বৃদ্ধি করতে চায়, আন্তর্জাতিক স্তরে ক্ষমতার বিস্তার ঘটাতে চায়, সুতরাং এটা স্থায়ী জাতীয় স্বার্থ। আর পরিবর্তনীয় জাতীয় স্বার্থ অর্থাৎ যেটা সময় সময় পরিবর্তিত হতে পারে বিভিন্ন পরিপ্রেক্ষিতে। যেমন মতাদর্শ যদি পরিবর্তন হয়, তাহলে জাতীয় স্বার্থের পরিবর্তন ঘটতে পারে। যেমন কোন উদারনৈতিক দেশ সাম্যবাদী দেশে পরিণত হলো, মানে সরকার এলো, বা অন্যরকম সাম্যবাদী সরকারের দেশে উদারনৈতিক দেশ হলো, উদারনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, ফলে তাদের জাতীয় স্বার্থের প্যাটার্নটা এবং ব্যাপারটাও আলাদা হবে। এবং রাজনৈতিক নেতা বা তাদের যারা ফরেন পলিসি তৈরি করছেন, সেটার ব্যক্তিত্ব, তাদের ব্যক্তিত্ব কেমন, সেটার উপর ডিপেন্ড করে। আন্তর্জাতিক স্তরে তাদের কতটা গ্রহণযোগ্যতা আছে, সেই অনুযায়ী দেখা যায় জাতীয় স্বার্থ চেঞ্জ করে। আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে সাধারণ স্বার্থ আর সুনির্দিষ্ট স্বার্থ। সাধারণ স্বার্থ যেটা প্রায় সকলের কমন স্বার্থ,
যেমন আন্তর্জাতিক স্তরে শান্তি রক্ষা করা, এটা কমন স্বার্থ, সকলেই প্রায় এটা চায়। সুতরাং এটা সাধারণ স্বার্থ। আর নির্দিষ্ট কোনো স্বার্থের নিরিখে যখন রাষ্ট্রগুলো জোট বাঁধে বা কোনো একটা রাষ্ট্র সেই স্বার্থ অবলম্বন করে তার নীতি তুলে তৈরি করে, যেমন তৃতীয় বিশ্বের দেশগুলো তাদের নিজেদের স্বার্থের জন্য যদি কোনো জোট বাঁধে এবং কমন জাতীয় স্বার্থ শেয়ার করে, সেটা কিন্তু হচ্ছে সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থের উপাদানগুলো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা, যে কোনো দেশ চাইবে তার দেশের ভৌগোলিকভাবে অখণ্ড থাকতে হবে, অর্থাৎ সেখানে তার ঐক্যে তার অস্তিত্বে যেন কোনো রকম আঁচ না আসে, আঘাত না আসে। আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে সকলে সামঞ্জস্য বিধান করতে চাইবে, ফলে আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধান, অর্থনৈতিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন ঘটনা, এটা একটা অন্যতম প্রাথমিক উদ্দেশ্য একটা দেশের। ফলে এটা জাতীয় স্বার্থের অন্যতম উপাদান। সাংস্কৃতিক বিনিময়, নিজের সংস্কৃতি অন্য দেশে ছড়িয়ে দেওয়া, ছড়ানো ইত্যাদি সাংস্কৃতিক বিনিময়, এটা একটা গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের উপাদান। বিশ্ব জনমতে প্রভাব বিস্তার করা এবং সেই জনমতকে প্রভাবিত করার চেষ্টা, এটা একটা গুরুত্বপূর্ণ। আমাদের যেমন এখানে বলিউড মুভি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক সংগঠনগুলিতে সক্রিয় অংশগ্রহণ, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন আছে, সেখানে সে কতটা গুরুত্ব নিয়ে, মানে তাকে কতটা গুরুত্ব দিচ্ছে, সে সবসময় চাইবে আমি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইব, ফলে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাইবে। এবং এই বিষয়গুলো হচ্ছে জাতীয় স্বার্থের উপাদান হিসেবে কাজ করে। আর বিদেশ নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে যে কোনো বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি নির্ধারিত হয়, সেটা কিন্তু কোনো রাষ্ট্রের জাতীয় স্বার্থকে উদ্দেশ্য করে সবসময় নিজের দেশ তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করে নিজের জাতীয় স্বার্থকে সুরক্ষিত রাখার জন্য, এবং অন্য জাতির কাছে যাতে তার নিজের জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকে এবং তা সুনিশ্চিত হয়, সেই জাতীয় স্বার্থকে রক্ষা করার জন্য সে কূটনৈতিক বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং তার পররাষ্ট্রনীতির মূল কি ফ্যাক্টর যেটা হয় সেটা জাতীয় স্বার্থ। এবার আমরা আসছি বিশ্বায়নে। বিশ্বায়নের সংজ্ঞাটা রয়েছে, কিন্তু সেই সংজ্ঞা বলার আগে বিষয়টা একটু বলে নিই। যেমন ধরো, একটু প্রাঞ্জল হবে, বুঝতে সুবিধা হবে। কিরকম না, দেখো আমরা লকডাউনে রয়েছি, আমরা একটা নিয়মের মধ্যে রয়েছি। দেখবে এখন কিন্তু কোনো বাড়িতে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, বা আমরাও কারো বাড়িতে যাচ্ছি না, মানে খুব গভীর নিয়ম। সরকার নির্দিষ্ট, দেখবে বাইরে যদি গাড়ি বা যেতে হয়, গাড়িতে করে যেতে হয়, তাহলেও একটা পারমিশন নিতে হচ্ছে সরকারের কাছ থেকে। এখন এক্ষেত্রে কি হচ্ছে, অনেক বাধা নিষেধ, বিধিনিষেধ থাকছে। এটা অবশ্য কিসের জন্য? আমাদের নিজেদের সুবিধার জন্য। আমি মাস্কটা পরছি নিজেকে রক্ষা করার জন্য। একই রকমভাবে বিভিন্ন সরকার নীতিগুলো নিত, যে যেমন ধরো বাইরের দেশের উন্নত রাষ্ট্র, তাদের যে বাণিজ্যিক সংস্থা, তার যে ক্ষমতা, সেটা নিজের দেশের হবে না। যেমন আমি মনে করি ছোটবেলায় আমার মনে আছে, আমরা তখনই তোমরা কোকা কোলা খাও, পেপসি খাও, আমরা দেখিনি। ছোটবেলা আমরা দেখেছি গোল্ড স্পট, থামস আপ, এসব দেখেছি। থামস আপ বর্তমানে কোলার বেসনে গেছে কোকা কোলার সাথে। এখন এই যে প্রতিষ্ঠানগুলোকে, বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠান রক্ষা করার জন্য কি হতো, বিভিন্ন রাষ্ট্রগুলো বাধা দিত, আইন কানুন করতো। বাটা কোম্পানি যেমন এক সময় এখানে ব্যবসা করতো, তার নির্দিষ্ট অর্থ কিন্তু এখানেই তাকে ব্যয় করতে হতো, নিয়ে যেতে পারতো না। একটা নির্দিষ্ট অঙ্কের বেশি সে নিয়ে যেতে পারতো না। তো এই যে বিষয়টা ছিল, মুক্ত বাণিজ্য অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু খুলে গেল। মনে করো এই লকডাউন উঠে গেল, মনে করো তুমি অ্যাডাল্ট হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক। আগে তুমি প্রাপ্তবয়স্ক ছিল না, অনেক বিধিনিষেধ তোমার বাড়িতে, কিন্তু এটা তোমার মঙ্গলের জন্য তো করা হতো। তোমার বাড়িতে তোমার বাধা নিষেধ দিচ্ছে, তুমি এখানে যাবে না, ওখানে যাবে না।
এবারে তোমাকে সেটা কিছু নেই, তুমি যেখানে খুশি যেতে পারো, যখন যা খুশি খেতে পারো, যেখান থেকে যে কোনো লোক তোমার বাড়িতে অনায়াসে আসতে পারে। তাহলে এখানে কি হচ্ছে, পুরো খুলে গেল ব্যাপারটা। তো আন্তর্জাতিক ক্ষেত্র এই সম্পূর্ণভাবে বিষয়টা খুলে যাওয়া, এবং সেখানে কিন্তু পরস্পর যোগাযোগটা অনেক সহজ হয়ে গেল। এই বিষয়টাই হচ্ছে কিন্তু বিশ্বায়ন। অর্থাৎ বিশ্বায়ন হলো বিশ্বব্যাপী বা বিশ্বজুড়ে, সংজ্ঞাটা দেখো, বিশ্বব্যাপী বা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া একটা প্রক্রিয়া, যার দ্বারা রাষ্ট্রের সংকীর্ণ যে ভৌগোলিক এবং সব রকম বাধা অতিক্রম করে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী অবাধ আদান প্রদানের ব্যবস্থা বা অবাধ চলাচলের ব্যবস্থা, এটাই হচ্ছে বিশ্বায়ন। তাহলে বিশ্বায়নের মূল কথা কি? বিশ্বায়নের মূল কথা হচ্ছে মুক্ত বা খোলা বাজার, যেখানে একটা দেশের বাজার সেটা কিন্তু আন্তর্জাতিক বা বিশ্ব বাজারের একটা অংশ। সমগ্র বিশ্ব বাজার ব্যবস্থার একটা অংশ হচ্ছে দেশের বাজার। সুতরাং এটা বিচ্ছিন্ন নয়, সামগ্রিক অংশটা সমগ্রভাবে তৈরি হচ্ছে। এইটাই হচ্ছে পুরো মুক্ত যে বাজার অর্থনীতি, মুক্ত বাজার ব্যবস্থা, এটাই হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নের আমরা যে বিভিন্ন রূপগুলো দেখব, এই রূপগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা অর্থনৈতিক বিশ্বায়ন, একটা রাজনৈতিক বিশ্বায়ন, একটা সাংস্কৃতিক বিশ্বায়ন। অর্থনৈতিক বিশ্বায়নটা কি না, এটা অনুযায়ী সব দেশের অর্থনীতি সব দেশের অর্থনীতির সঙ্গে যুক্ত, কোনো সেপারেট নয়। দেখবে এই যে লকডাউনের কারণে বিভিন্ন দেশের প্রোডাকশনগুলো কমে যাচ্ছে, হ্যাঁ, সমস্যা তৈরি হয়েছে, সেখানকার এগুলো শাটডাউন হচ্ছে, তার প্রভাব কিন্তু অন্যান্য দেশেও পড়ছে এবং সমগ্র বিশ্ব জুড়ে ব্যাপারটা হচ্ছে। এবং সামগ্রিক অর্থনৈতিক প্রক্রিয়া এটা কিন্তু একটা নেটওয়ার্কের মধ্যে রয়েছে। এটা অবাধ চলাচলের একটা প্রক্রিয়া, যেখানে খুব সহজে মানে প্রবাহ, মূলধন, প্রযুক্তি, শ্রম এগুলো খুব অবাধে চলাচল করতে পারে। আর একটা হচ্ছে রাজনৈতিক বিশ্বায়ন। এক্ষেত্রে জাতি রাষ্ট্রের ধারণাটা খুব সীমাবদ্ধ হয়ে গেছে, অর্থাৎ সার্বভৌমিকতার ধারণাটা খুব সীমাবদ্ধ এবং রাষ্ট্রের কাজটা খুব সীমাবদ্ধ হয়ে গেছে, সীমাবদ্ধ রাষ্ট্রের ধারণা। বাহ্যিক সার্বভৌমিকতা এখানে প্রায় খুব সীমাবদ্ধ। এবং আর একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে যাতায়াত প্রায় অবাধ হয়ে গেছে, অত্যন্ত সীমিত বাধা রয়েছে, খুব সহজ হয়েছে। আর একটা সাংস্কৃতিক বিশ্বায়ন। সাংস্কৃতিক বিশ্বায়ন হচ্ছে এটাই যে বিভিন্ন যে জাতিগত যে বিচ্ছিন্ন আলাদা আলাদা যে সংস্কৃতি, বৈচিত্র্যময় সংস্কৃতি, সেটার পরিবর্তে একটা সমস্ত পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে একই রকম সমজাতীয় সংস্কৃতি তৈরি এবং সমস্ত পৃথিবীর ক্ষেত্রে একটা জায়গায় সংস্কৃতি ছড়িয়ে পড়া অন্য জায়গায় অনায়াসে দ্রুত। আর যদি একটা ফ্যাশন ট্রেন্ড তৈরি হয়, দেখবে হয়তো একটা দেশে তৈরি হয়েছে, তো দেখা গেল আগামীকাল সকালবেলা হয়তো আজ ওখানে ফ্যাশন ট্রেন্ডটা তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে মনে করো, সেটাই আগামীকাল হয়তো দেখা গেল ভারতবর্ষে চলে এসেছে সকালবেলা, এবং বিকেলবেলা গ্রামের কোনো প্রত্যন্ত গ্রামে তুমি দেখতে পাবে সেটা হয়তো সেই ট্রেনটা চলে গেছে। এইটা আমরা সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে পারি। বিশ্বায়নের বৈশিষ্ট্য দেখো, পর্দায় আসছে বিশ্বায়নের বৈশিষ্ট্য। এখানে আমরা কি দেখছি? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মেলবন্ধন ও সংহতি। বিশ্বায়নের ক্ষেত্রে এটা ঘটানো হয়েছে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সংহতি বা মেলবন্ধন অতি সহজ এবং খুব সহজে যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা বিশ্বায়নে দেখতে পাই, সেই ঘটনা ঘটেছে বিশ্বায়নের কারণে। পারস্পরিক নির্ভরশীলতা, প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল, কেউ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না, বিচ্ছিন্ন দ্বীপের মতো কোনো রাষ্ট্র থাকতে পারবে না আজকের যে বিশ্ব ব্যবস্থা। পুঁজি, প্রযুক্তি এবং শ্রমের অবাধ চলাচল, পুঁজি, ইনভেস্টমেন্ট,
যে কোনো জায়গার পুঁজি আরেকটা জায়গায় কিন্তু পুঁজি নিবেশ করতে পারছে। এ দেশের পুঁজি বিদেশে অতি অনায়াসে কিন্তু নিবেশিত হচ্ছে এবং এতে বসেই মানে তাকে বিদেশে আসতে হচ্ছে না, এ দেশে বসেই সে পুঁজিটা কিন্তু নিবেশ করছে। প্রযুক্তি একটা জায়গায় যে প্রযুক্তি হচ্ছে সেটা কিন্তু খুব দ্রুত একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। সেই সিস্টেমটা এসে গেছে বিশ্বায়নের ক্ষেত্রে। শ্রমের অবাধ চলাচল, যে শ্রম বাজার, সামগ্রিক শ্রম বাজারের মধ্যে একজন যে সেই দক্ষ শ্রমিক, যে দক্ষ শ্রম আছে এমন ব্যক্তি, সে কিন্তু বিশ্বের যে কোনো কোণে পৌঁছে যাচ্ছে অনায়াসে, তার শ্রম দিতে পারছে। এমনই যে এখন দেখবে অনেকে ওয়ার্ক ফ্রম হোম, এটা কিন্তু করা সম্ভব হচ্ছে। অনেকে একটা দেশে বসে একটা দেশে তার শ্রমটা পাঠিয়ে দিতে পারছে। আউটসোর্সিং ব্যাপারটা যেটা হয়, দেখা যায় আউটসোর্সিংয়ের জন্য আমেরিকা বলছে ভারতবর্ষ থেকে এত আউটসোর্সিং হচ্ছে যে তাদের বেকারত্ব বেড়ে যাচ্ছে। ফলে এই যে শ্রমের অবাধ চলাচল, সুতরাং পুঁজি, প্রযুক্তি এবং শ্রম ব্যাপক অবাধ চলাচল এতে ঘটছে। মুক্ত বাজার, এটা আগেই ব্যাখ্যা করেছি। মুক্ত বাজার অর্থনীতি, ওপেন মার্কেট, একদম সামগ্রিকভাবে যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে সে বেরোতে পারছে, ঢুকতে পারছে এবং ওপেন কম্পিটিশন এখানে থাকছে। বহুজাতিক সংস্থার আধিপত্য, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন বা কর্পোরেট সংস্থাগুলোর কিন্তু আধিপত্য প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েছে এবং এটা কিন্তু একটা ভয়ঙ্কর আধিপত্য। এবং বহুজাতিক সংস্থাগুলো বিভিন্ন দেশের নীতিগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করছে, অর্থনীতিকে সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করছে। এমন দেখা যায় যে অনেক বড় বড় বহুজাতিক সংস্থা, তার হয়তো যে সারা বছরের টার্নওভার, সেটা হয়তো কোনো একটা দুর্বল তৃতীয় বিশ্বের দেশের সারা বছরের বাজেটের চেয়ে বেশি। কোন তৃতীয় বিশ্বের দেশে বাজেট সেটা দেখা যেতে পারে যে তার চেয়ে কম। ফলে এই বহুজাতিক সংস্থাগুলো মারাত্মকভাবে আধিপত্য বিস্তার করে। রাষ্ট্রের সার্বভৌমত্বের পরিবর্তনটা আগেই বলেছি যে আমরা জানি সার্বভৌমত্ব দুরকম, একটা আভ্যন্তরীণ সার্বভৌমিকত্ব, একটা বাহ্যিক সার্বভৌমত্ব। আভ্যন্তরীণ ক্ষেত্রে দেশের মধ্যে যে চরম ক্ষমতা সম্পন্ন আর কোনো প্রতিষ্ঠান নেই, সেই থাকছে। আর দেশের বাইরে অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করবে না, তার নীতি নির্ধারণে তাকে প্রভাবিত করবে না। এই বাহ্যিক সার্বভৌমিকতা খুব সীমাবদ্ধ হয়ে পড়েছে এবং বিশেষ করে তৃতীয় বিশ্বের দুর্বল দেশগুলোর ক্ষেত্রে প্রায় নেই বললেই চলে বাহ্যিক সার্বভৌমিকতা। এবং এই লিমিটেড সার্বভৌমিকতার ব্যাপারটা এসে রাষ্ট্রের কাজও অনেকটা লিমিটেড হয়ে গেছে। তথ্য প্রযুক্তির ব্যাপক উন্নতি আমরা দেখতে পাচ্ছি, বিশাল উন্নতি ঘটেছে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে। মিশ্র সংস্কৃতির উদ্ভব, একটা অদ্ভুত বৈচিত্র্যময় সংস্কৃতি পরিবর্তে একটা সমজাতীয় সংস্কৃতি, যার মধ্যে একটা মিশ্র কালচার চলে এসছে। তুমি বাড়িতে বসে একসাথে তুমি ডাল ভাতও খাচ্ছ, আর পাশাপাশি পিৎজাও খাচ্ছ, আর পাশাপাশি তুমি কিন্তু চাইনিজ বিভিন্ন ফুড খেতেও শিখেছো, পোশাক আশাক সেরকম, মানে একটা মিশ্র সংস্কৃতি কিন্তু আসছে। এবার আসছি বিশ্বায়নের প্রকৃতি। বিশ্বায়নের প্রকৃতির ক্ষেত্রে আমরা এখানে চারটে দিক দেখতে পাই। একটা অর্থনৈতিক দিক, যেমন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এরকম সংস্থাগুলো এই বিশ্ব বাণিজ্যের ব্যাপারটাকে প্রসার ঘটায়। লগ্নি পুঁজির বিষয়টা যাতে অবাধ আদান প্রদান ঘটে, সেই ব্যাপারগুলো ঘটে। বিভিন্ন অঞ্চলে অধিবাসীদের অবাধে গমনাগমন ঘটে। শ্রমের বাজারের আমি বলেছি খুব সচলতা থাকে, পুঁজি ইত্যাদি সচলতা থাকে। বিনিয়োগ আদান প্রদান হয়, প্রযুক্তির আদান প্রদান আমরা খুব সহজেই দেখতে পাই একটা দেশ থেকে একটা দেশে। তো এগুলো আমরা বিশ্বায়নে এটা দেখছি, মানে অর্থনীতির দিক থেকে। রাজনৈতিক দিকে আমি আগেই বলেছি রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ধারণাকে অচল করে দেওয়া হয়েছে এবং সত্যি কথা বলতে গেলে রাষ্ট্র হয়ে গেছে আন্তর্জাতিক ক্ষেত্রে বাজার ব্যবস্থার একটা বাজারগত সংগঠন মাত্র। রাষ্ট্র, এর বেশি কিছু নয়। তৃতীয়ত আমরা দেখছি সংস্কৃতির দিক। আমি যেটা বললাম যে এক প্রকার সমজাতীয় সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা এবং মিশ্র সংস্কৃতি, যেটা বলেছি। এই যে এখন দেখবে অনেকে গান টান করে, তাতে ইংরাজি গানের সাথে হিন্দি গান, বাংলা গান মিশিয়ে কথা বলার ক্ষেত্রেও দেখবে বাংলা হিন্দি মিশিয়ে কথা বলছে, ইংরাজি মিশিয়ে কথা বলছে, আর মিশ্র সংস্কৃতি তৈরি হয়েছে। এবং সমজাতীয় সংস্কৃতি, তুমি যে কালচারটা মোটামুটি এখানে দেখছো, সেই একই কালচার তুমি হয়তো
আরেকটা দেশে গিয়ে প্রায় একই রকম পাবে। নগর কেন্দ্রিক ক্ষেত্রে হয়তো একটু চেঞ্জ আছে, কিন্তু মোটামুটি প্রায় সমজাতীয় এবং যাচ্ছে সেই দিকে। আর একটা পরিবেশগত দিক, বিশালভাবে এই বিশ্বায়ন পরিবেশের ভয়ঙ্কর রকমের ভারসাম্যে ভয়ঙ্কর রকম ক্ষতি করেছে। পরিবেশগতভাবে আমরা দেখছি যে একটা ভয়ঙ্কর সংকটের সৃষ্টি হয়েছে, তার প্রভাব তো আমরা দেখতে পাচ্ছি চারপাশে। এবং সত্যি কথা বলতে গেলে সমগ্র বিশ্বে জল থেকে শুরু করে স্থল থেকে শুরু করে ভয়ঙ্কর একটা বিপদের মুখোমুখি নিয়ে এসেছে এই বিশ্বায়ন। এবং কর্পোরেট সংস্থাগুলো তারা কি করছে, অনেক ক্ষেত্রে উচ্চ দেশগুলো মানে উন্নত দেশগুলো সেগুলোতে কিছু আইনগত কারণে তারা যে কাজগুলো করতে পারছে না, তারা ডেভেলপিং কান্ট্রিজগুলোতে এসে সেই এগুলো স্থাপন করে পরিবেশগত সেই নিয়মকানুনগুলো না মেনে সেগুলোকে একটা ডাম্পিং হাবে পরিণত করছে। এমন ব্যাপারগুলো ঘটছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন হচ্ছে যে সেই স্থানীয় অনেক অভিবাসী আদিবাসীদের শিকড় থেকে ছিন্ন করে দেওয়া হচ্ছে, শিকড় থেকে ছিন্ন করে তাদের বিশ্ব বাণিজ্যের অংশে পরিণত করে দেওয়া হচ্ছে। এবং বিশ্ব বাণিজ্যের অংশ মানে সকলে প্রায় একটা স্লেভ হয়ে যাচ্ছে, দাস হয়ে যাচ্ছে। এইরকম বিষয়টা এসে যাচ্ছে এই পরিবেশগত দিকে। এবার আমরা আসছি একদম শেষের দিকে, বিশ্বায়নের ফলাফল। বিশ্বায়নের ফলাফল বা প্রভাব যদি আলোচনা করতে চাই তাহলে একে আমরা দুটো ভাগে ভাগ করতে হবে, একটা সুফল আর একটা কুফল। বিশ্বের অনেকগুলো সুফল রয়েছে, আমরা তো দেখেছি। এই যে লকডাউনে তোমরা বলছো এই এত নিয়ম কানুন, এত অসুবিধা, স্বাভাবিক সহজে যাতায়াত হবে, সহজে হবে, অনেক সুবিধা, অনেকেই সেটা চাইছো, ম্যাক্সিমাম লোকই চাইছে। তা বিশ্বায়নের সুফলগুলোকে আমরা কি বলবো? যেমন যোগাযোগের উন্নতির ফলে বিশ্বে রাষ্ট্র মানুষ পরস্পরের অনেক কাছাকাছি হয়েছে। তোমাদের অনেক দেখা যায় অনেকের হয়তো ফেসবুক ফ্রেন্ড খুব সহজে, তুমি এখানে বসে আছো তোমার হয়তো সেই লন্ডনে হয়তো ফেসবুক ফ্রেন্ড হয়ে বসে আছে। হ্যাঁ, তোমার একদম খুব সহজ হয়েছে, রাষ্ট্রগুলোর সাথে যোগাযোগটা খুব সহজ হয়েছে, মানুষের মানুষের যোগাযোগটা খুব সহজ হয়ে গেছে। আজকে এখানে বসে খুব খুব সহজেই তুমি খুব কম পয়সায় তুমি একদম একদম গ্লোবের একদম উল্টো দিকে তুমি যোগাযোগ করতে পারছো। আবার আমরা কবির ভাষায় বলতে পারি যে দূরকে করেছো নিকট বন্ধু, পরকে করেছো ভাই। অর্থাৎ ঘরের ড্রয়িং রুমে বিশ্বকে নিয়ে চলে এসেছে। তুমি সকালবেলা উঠে অস্ট্রেলিয়ায় ভারত অস্ট্রেলিয়া ম্যাচ যেটা হচ্ছে সেটা তোমার ড্রয়িং রুমে তুমি লাইভ দেখছো একদম। এটা কিন্তু বিশ্বায়নের কারণে অনেক সম্ভব হয়েছে। বিশ্বায়নের ফলে বিনিয়োগকারী বিশ্বের যে কোনো দেশে সহজে বিনিয়োগ করতে পারছে, কারণ বলেছি বিনিয়োগ মানে খুব সচল হয়েছে। এবং বিনিয়োগ করার জন্য তোমাকে মানে ফিজিক্যালি যেতে হবে এমনও ব্যাপার নয়। আবার বিশ্বায়ন ভালো গুণমানের জিনিস সস্তা দামে দিচ্ছে। তোমার দেখবে এই বিশ্বায়নের জন্য আগে ছিল হয়তো মোবাইলগুলো, তোমার দেখবে এখন মোবাইল কত সস্তা হয়ে গেছে। ভালো ভালো ব্র্যান্ডের বাইরের দেশের অনেক ব্র্যান্ডেড জিনিস তুমি পাবে, কিন্তু যথেষ্ট সস্তায়, ভালো গুণমান এবং সস্তা। এটা বিশ্বায়ন করেছে। বিশ্বায়নের ফলে শ্রমিক বিশ্বের সমগ্র বাজারে সে অংশ হতে পারছে এবং তার স্কিল যদি ভালো থাকে সে বিশ্বের যে কোনো জায়গায় কিন্তু কাজ পাবে, খুব সহজে কাজ পাবে। এই অ্যাক্সেস করা মানে অ্যাক্সেসিবিলিটি মানে যাকে বলে সহজ গম্যতা, এটা সম্ভব করেছে বিশ্বায়নের কারণে। আর আরেকটা বিষয় হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নতির কারণে জ্ঞান লাভ করা অনেক সহজে। তুমি দেখবে উইকিপিডিয়া চেক করে অনেক কিছু তুমি খুব সহজে জ্ঞান লাভ করতে পারছো। এবং বিশ্বমানের শিক্ষা লাভ করা যাচ্ছে একটা জায়গায় বসে। তুমি ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি যে শিক্ষা সেটা কিন্তু পাওয়া সম্ভব হয়। ফলে এটা হচ্ছে আমাদের বিশ্বায়নের সুফল। কিন্তু বিশ্বায়নের কুফলগুলো যথেষ্ট। বিশ্বায়নের কুফলগুলো কি কি না, উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে বিশ্বের যে দেশগুলো তাদের বৈষম্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ভয়ঙ্কর রকম বৃদ্ধি পাচ্ছে। উন্নত দেশগুলো অনুন্নত দেশগুলোকে এক প্রকার শোষণ করতে পারছে। বহুজাতিক সংস্থার আধিপত্য, আমি আগেই বলেছি, বিভিন্ন কর্পোরেট এজেন্সি তারা ভয়ঙ্কর রকমভাবে আধিপত্য বিস্তার করছে পৃথিবীর বিভিন্ন দেশে। যার ফলে কি হচ্ছে, সেই সব দেশে যেখানে মনে করো খুব বড় একটা সংস্থা
যার প্রচুর ক্যাপিটাল ইনভেস্ট করার ক্ষমতা আছে, তো সে একটা দেশে এসে যেটা তৈরি করলো এবং তার জন্য যে প্রোপাগান্ডা, অ্যাডভার্টাইজমেন্ট এবং তার জন্য যে বিভিন্ন খরচ এবং গুণমান ইত্যাদি রেখে যে বড় স্কেলে সে তৈরি করছে এবং তার যে বৃহৎ মানে ফ্যাক্টরির যে বৃহৎজনিত কারণে তার যে আয়টা মানে ব্যয়টা কমছে, আয়তনজনিত কারণে ব্যয় কমে বা আরও ব্যয়টা স্বল্প ব্যয় করতে পারছে, সেই প্রোডাকশনটি হয়তো সেই একই জিনিস হয়তো সেই গুণমানের করতে পারছে না, বা সেটা করতে হলে যে খরচ পড়বে সেই খরচটা করার ক্ষমতা আরেকজনের নেই, ফলে সেই দেশীয় কোম্পানিগুলো কিন্তু মার খাচ্ছে। হয় তাকে কোলাবোরেশনে যেতে হচ্ছে ওর সাথে, অথবা তাকে শেষ হয়ে যেতে হচ্ছে, সরে যেতে হচ্ছে। এরকম বহু সংস্থা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ফলে বহুজাতিক সংস্থাগুলো কিন্তু ভয়ঙ্করভাবে আধিপত্য বিস্তার করে বিশ্ব ব্যবস্থার অর্থনীতি, বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে। নয়া ঔপনিবেশিক অর্থনীতি বিস্তার, নতুন এক প্রকার ঔপনিবেশিকতা এসছে, যেখানে এখন সরাসরি রাজনৈতিক উপনিবেশ স্থাপন হতে হচ্ছে না, কিন্তু অর্থনৈতিকভাবে সম্পূর্ণ নির্ভরশীল করে দিচ্ছে বিশ্বের দুর্বল দেশগুলোকে উন্নত দেশগুলো, এবং উন্নত দেশগুলোর সামগ্রিকভাবে হয়তো তার নীতি নির্ধারণ থেকে শুরু করে সব কিছু সে নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন IMF পড়ো, ওয়ার্ল্ড ব্যাংক মনে করো, এগুলো থেকে বিভিন্ন আর্থিক সুবিধাগুলো নিতে হচ্ছে, কিন্তু তার যে শর্তগুলো সেগুলো হয়তো ওই সংস্থাগুলো উন্নত দেশ থেকে সেই অর্থ সাহায্যগুলো পাচ্ছে, এবং তারা যে নীতিগুলো নিচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে বিষয়গুলো তৈরি হচ্ছে। ফলে ওই যে নীতিগুলো এখানে তারা দিচ্ছে সেই নীতিগুলো ওয়ার্ল্ড ব্যাংক বা IMF ফলো করতে বাধ্য, এবং সেই অনুযায়ী কিন্তু তারা ওই বিভিন্ন অনুন্নত দেশগুলোকেও সেগুলো ফলো করতে বাধ্য। বিশ্বায়নের ফলে শ্রমিকের নিরাপত্তা হ্রাস হয়েছে। আমরা দেখেছি একটা প্রায় লেবারে পরিণত হয়ে গেছে আজকে বিশ্বায়নের ফলে, যেহেতু কম্পিটিশন প্রচুর। এখন কিন্তু দিন রাত বলে কিছু নেই, অনেক ক্ষেত্রে বলা হয় ঢোকার সময় আছে, বেরোনোর সময় নেই, এবং সরকারি সংস্থাতেও সেই ব্যাপারটা আস্তে আস্তে আসছে। আমি কিছুদিন আগে স্টেট ব্যাংকে গেছিলাম, তো সেখানে বলছে তাদের নাকি 7টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। তারপরে সে বলছে আমি যাবো কসবা, 7টা 8টা পর্যন্ত কাজ করে সে ভাই কসবা, স্বাভাবিক। তো একটা মানুষ এমন হয়ে যায়, একটা ছোট গল্প রয়েছে, সে গল্পে বলছে যে একজন ভদ্রলোক বলছেন তোমার ছেলে কত বড়, বলছে আমার ছেলে এত বড় এত বড়। কেন তুমি এরকম দেখাচ্ছ না কেন? না আমি তো ছেলেকে ছোট মানে বেরোনোর সময়ও দেখি শুয়ে আছে, বাড়িতে যখন যাই তখনও দেখি সে শুয়ে আছে, মানে তার পার্সোনাল লাইফ বলে কিছু নেই। অর্থাৎ এই শ্রমিকের নিরাপত্তা হ্রাস পাচ্ছে, তার সামগ্রিকভাবে বিভিন্ন অধিকারগুলো খর্ব হচ্ছে, বিশ্ববাজার, বিশ্ব কম্পিটিশন, সেখানে তাকে যেতে হচ্ছে, যতদিন কাজ করতে হবে ততদিন সে পাবে, তার নিরাপত্তা কিন্তু কমে যাচ্ছে ক্রমশ। আর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির সংকট দেখা দিচ্ছে, সংস্কৃতির দূষণ। বলেছি যে বিভিন্ন ক্ষেত্রে যে বৈচিত্র্য আছে বিভিন্ন রাষ্ট্রের নিজস্ব জাতিগত সংস্কৃতি, সেগুলো কিন্তু থাকছে না, বিপন্ন হচ্ছে। আজকে তুমি দেখবে হয়তো তোমার বাবা কি ঠাকুরদা বলছেন, ঠাকুমা বলছেন, এই আমাদের সময় যেগুলো ছিল তোরা কি বাংলায় কথা বলিস, কি কথা বলছিস, তোদের কি ভাষা, কি পোশাক আশাক। হ্যাঁ, তো এই যে বিষয়টা হচ্ছে, এটা কিন্তু ঘটনা হচ্ছে যে বিভিন্ন যে বৈচিত্র্যপূর্ণ ব্যাপার ছিল, বিভিন্ন যে তার ট্র্যাডিশনাল জিনিসপত্র ছিল, সেগুলো কিন্তু ক্রমে সরে যাচ্ছে। একটা সমজাতীয় সংস্কৃতি প্রায় সকলের মধ্যে আসার প্রবণতা দেখা যাচ্ছে, এবং সংস্কৃতি দূষণ যেটা ভীষণভাবে গ্রাস করছে বিশেষ করে যুব সমাজকে, যেখানে যেগুলো ভালো ইউটিলিটির পাশাপাশি খারাপ ব্যবহারগুলো খুব থাকছে, সেই খারাপ ব্যবহারগুলো কিন্তু ছেলে মেয়েদের অনেক বেশি প্রলুব্ধ করছে, এবং সেগুলো কিন্তু ভীষণভাবে সংস্কৃতির ক্ষেত্রে চলচ্চিত্র বলো, গান বাজনা বলো, বিভিন্ন ক্ষেত্রে একটা অদ্ভুত ভ্যালুলেস মানে একটা মূল্যবোধহীন ব্যাপারগুলো একটু চলে আসার মতো অনেকে বলছেন যে এরকম ব্যাপার আসছে, অনেকের অভিযোগ। তো এটা একটা ব্যাপার হচ্ছে বলে অনেকে মনে করেন, ফলে এটা সংস্কৃতি দূষণ বলে এটা মনে করা হচ্ছে। সুতরাং আমরা পরপর যে টপিকগুলো আলোচনা করলাম, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের পার্থক্য, ক্ষমতা, জাতীয় স্বার্থ এবং বিশ্বায়ন, এই 4টে কনসেপ্ট আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের প্রশ্নগুলো দেওয়া রইল, এই যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে।
ভালো থেকো, ঘরে থেকো।